তিন দেশে জড়ো হয়েছে ৪৮টি দল। মধ্যমণি ফুটবল এই পৃথিবীর নামের গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের এই ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি শরীফ রওশন। সবসময় আসলে বিশ্বকাপ নিয়ে আমরা আলোচনা করছি, আজকেও বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে আলোচনা করব। রাতে আবার স্পেনের খেলা রয়েছে। এই খেলার পরে আসলে নিশ্চিত হবে আর্জেন্টিনাররা 32-তে কোন প্রতিপক্ষ আসলে লড়তে হবে। এ বিষয়ে আজ আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় মিশরাত জাহান মৌসুমী। মৌসুমী, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিশ্বকাপ উন্মাদনা চলছে, আপনিও নিশ্চয়ই আসলে একদম শুরু থেকে 11 তারিখে যে ম্যাচটা শুরু হয়েছিল তখন থেকে ম্যাচ ফলো করছেন, দেখছেন আর্জেন্টিনা এরই মধ্যে তারা 32 রাউন্ড নিশ্চিত করে ফেলেছে, তবে তাদের প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি। মানে এই ম্যাচগুলো আসলে কেমন উপভোগ করছেন? রাতে আবার আজ আমরা দেখেছি নেদারল্যান্ডস ছিল, জাপান সুইডেনের ম্যাচ ছিল, সবকিছু মিলিয়ে আসলে কেমন উপভোগ করলেন? ওয়ার্ল্ড কাপ মানেই হচ্ছে আমাদের মধ্যে একটা জমজমাট আমেজ সবসময় কাজ করে। শুধু বাংলাদেশ না, সব দেশে এটাকে ঘিরে আমাদের অনেক আমেজ থাকে। সো খুব আমরা এনজয় করি এই ওয়ার্ল্ড কাপের সময়টাকে। প্রতিবারের মতো এবারও খুব এনজয় করতেছি, ম্যাচ দেখতেছি, ভালো লাগতেছে। এই ম্যাচে যদি বলি যে আসলে এখন পর্যন্ত কোন ম্যাচটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? যদি আর্জেন্টিনা, যেহেতু আপনি সাপোর্টার, আর্জেন্টিনা ছাড়া অন্য কোন দলের খেলা সবচেয়ে ভালো লেগেছে? ফ্রান্স ভালো খেলছে, ইংল্যান্ডও ভালো খেলছে, আরও অনেকগুলো দেশই মোটামুটি ভালো খেলতেছে। স্পেনও এবার ভালো খেলতেছে এবং নতুন মরক্কো, আরও অনেক টিম আছে, জাপান, সবাই মোটামুটি এবার ভালো খেলতেছে। আজকে সকালে অনেকগুলো ম্যাচ ছিল, রাতেও ম্যাচ ছিল। আমরা যদি একটু দেখতে চাই প্রথম ম্যাচটা, সেটা অ্যানালাইসিস করতে আপনি সুবিধা হবে। ইকুয়েডর ম্যাচ ছিল, তারপরে আইভরি কোস্টের ম্যাচ ছিল। সেই ম্যাচগুলোর গোল নিয়ে একটু অ্যানালাইসিস করতে চাই যে আসলে যেই গোলগুলো হয়েছিল সেগুলো যেখান থেকে হয়েছিল আরেকটু বেশি সাপোর্ট পেত কিনা, বা ডিফেন্ডারদের ভুলে তাদের গোলগুলো হয়েছে কিনা। যদি প্রথমেই দেখতে চাই আইভরি কোস্টের এবং কুরাসাওর ম্যাচটা, সেখানে গোলগুলো একটু যদি দেখতে চাই, সেখানে দুটো গোলই হয়েছে, আইভরি কোস্ট করেছে। একদম ম্যাচের শুরুতেই আসলে এই গোলটা হয়েছে। এই গোলটা আসলে কি অনেক স্পেস তৈরি করে দিয়েছে কিনা প্রতিপক্ষের দল, মানে যেখানে ডিফেন্ডারদের একটু বেশি, মানে গোলকিপার তো আসলে থাকবেই, তবে ডিফেন্ডারদের আসলে প্রতিরোধটা গড়তে হবে ডি বক্সের মধ্যে, সেই প্রতিরোধটা গড়তে কি ব্যর্থ হয়েছে কিনা ডিফেন্ডাররা? দেখাই যাচ্ছে ডেফিনেটলি অনেক বেশি অ্যালার্ট থাকা দরকার, কারণ এটা একদম গোল পোস্টের সামনে। সো এখানে ম্যান ফাঁকা রাখা ও প্রশ্নই আসে না। সে অনেক বেশি কেয়ারফুল থাকা উচিত ডিফেন্ডার, নট অনলি ডিফেন্ডার, এখানে যারা আশেপাশে থাকবে বলে সবারই অ্যালার্ট থাকা উচিত। বল এবং ম্যান দুইটাই ফোকাস করা উচিত। সো এখানে অনেকে বল ফোকাস করেছে, ম্যান ফোকাস করেনি, এই জন্য ফার্স্ট গোলটা খেয়ে গেছে। আমরা যদি আইভরি কোস্টের দ্বিতীয় গোলটি দেখতে চাই, সেটাও আসলে অনেক ভালো একটা গোল হয়েছে, কারণ একদম দাপুটে একটা খেলা কিন্তু হয়েছে এই দলের সাথে। আসলে সেই জায়গায় আমরা যদি ই গ্রুপের আইভরি কোস্ট লড়ছে এবং সেই গোলটা, দ্বিতীয় গোলটাই, দুইটা গোলই হয়েছে এই ম্যাচে। সেই গোলটাও দেখছি যে অনেকক্ষণ ধরে আসলে ডি বক্সের বাইরে গোল নিয়ে তারা দৌড়াচ্ছিল এবং গোলকিপারের কিন্তু গায়েও লেগেছিল, সে থামানোর চেষ্টা করেছিল, তবে সেটা ভেদ করে আসলে গোলপোস্টে জাল কাঁপিয়েছে আইভরি কোস্টের খেলোয়াড়রা। এই গোলটা নিয়ে আসলে কি মতামত আপনার? একই কোশ্চেন, একই কথা। এখানে হচ্ছে ডিফেন্ডার হচ্ছে ফাইনাল চার্জ করেছে এবং বিট খেয়ে গেছে ইজিলি, এই জন্য হচ্ছে কিপারের কিছু করার ছিল না, তারপরেও ট্রাই সে করছে, বাট ম্যান ফ্রি ছিল, ব্লক করতে পারে নাই এবং সেকেন্ড ম্যান ওকে কি স্টপ না করে সরাসরি ফাইনাল চার্জ করে দিছে আর কি। এবং ডিবক্সের মধ্যেও আসলে সেভাবে প্রতিরোধ করার যে ডিফেন্ডার আছে তারাও আসলে অনেক পিছিয়ে পড়েছিলেন আইভরি কোস্টের খেলোয়াড়দের দাপুটে পারফরমেন্সের কাছে। সেই জায়গাটাই, সেই সুযোগটা আসলে নিয়েছে এবং ম্যাচের শুরু থেকে যে এরকম একটা গোল করার পর ম্যাচের নিয়ন্ত্রণটা আসলে প্রতিপক্ষের কাছে চলে যাবে, এটাই স্বাভাবিক। তবে বিশ্বকাপে আমরা দেখেছি যে একদম শেষ মুহূর্তেও গোল করে ঘুরে দাঁড়িয়েছে, ম্যাচ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সেই পরিবেশটা আমরা এই ম্যাচে দেখিনি। আইভরি কোস্ট ম্যাচটা যে কুরাসাওর বিপক্ষে মাঠে নেমেছে, আমরা দেখছি যে গোল কিন্তু তারা বেশ কয়েকবার পাস করেছে। পাস করার পরে আসলে ডিফেন্ডার, প্রতিপক্ষের ডিফেন্ডার, যদি একটু রিপ্লে দেখতে চাই, প্রতিপক্ষের ডিফেন্ডার কিন্তু তাকে রুখার চেষ্টা করেছে, রুখে দেওয়ার, তবে সেই জায়গাটা তারা ব্যর্থ হয়েছে। পরে গোলকিপারও আসলে আবারও পুনরায় তারা মানে গোলপোস্টের নিচেই ছিল, তবে সেই জায়গাটাতেও আসলে ওইটা বাধাটা আটকাতে পারেনি শেষ পর্যন্ত।
আরেকবার একটু দেখতে চাই, ডি বক্সের অনেক বাইরে থেকে কিন্তু পাসটা দেওয়া হয়েছিল, যারা ডি বক্সের মধ্যে ভেতরে ছিল, এবং একজনই কিন্তু ছিল এবং সঠিক জায়গায় কিন্তু সেই পাসটা দিতে পেরেছে এবং তিনিও পিক করেছেন একদম সঠিক সময়ে, এবং তার গোলকিপারে কিন্তু হাতের উপর দিয়ে চলে গেছে মৌসুমী। এই জায়গাটাতে আসলে গোলকিপারের কিছু করার ছিল কিনা, কারণ হাইটের কারণেও তো অনেক সময় এই সব জায়গায় আসলে কিপারে কিছু করার থাকে না, ট্রাই করে বাট লাকিলি অনেক সময় সেভ হয়ে যায়, বাট আসলে কিছু করার থাকে না। ডিফেন্ডারের আরো অ্যালার্ট থাকা উচিত ছিল। আচ্ছা, ডিফেন্ডারদের আসলে আপনি ভুল দেখছেন এখানে। আমরা যদি পরবর্তী ম্যাচ দেখি জার্মানির এবং ইকুয়েডর, এবং ঐতিহাসিক এটা একটা ম্যাচ বলা যায়, যা জার্মানিকে আসলে জার্মানিকে হারিয়েছে আফ্রিকার এই দ্বিতীয় দল হিসেবে, কিন্তু ইকুয়েডর জার্মানিকে হারিয়েছে, এটা একটা রেকর্ড হয়েছে আজ এই ম্যাচে জার্মানির সাথে 2-1 ব্যবধানে কিন্তু জিতেছে। সেক্ষেত্রে আমরা একটু দেখতে চাই, একদম শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল, তারপরে তারা ঘুরে দাঁড়াতে পারেনি, সেই জায়গাতে ম্যাচটা নিয়ন্ত্রণ নিয়ে এনেছে। এই গোলগুলো নিয়ে আসলে কি বলবেন, যে জার্মানির মতো একটা শক্তিশালী দল যারা বিশ্বকাপ এর আগে অনেকবার জিতেছে, তাদের সাথে আসলে তাদের সঙ্গে পেরে ওঠা, দাপুটে খেলাটা, এটা আসলে কিভাবে দেখছেন? এটা ডেফিনেটলি তারা হচ্ছে একটা রেকর্ড তো ডেফিনেটলি করেছে, কারণ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন জার্মানি 5 টাইমস, সো এরকম একটা টিমের এগেইনস্টে তারা স্কোর করেছে, এত ভালো স্কোর, সো এটা দেখার মতো এবং এটা অবশ্যই মনে রাখার মতো একটা ম্যাচ। এবং প্রথম কিন্তু তারাই আসলে ম্যাচটা গোল করে যেহেতু নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার কথা, তবে তারপরে কিন্তু বেশ, আমি যেটা বলছিলাম যে শুরুর দিকে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নিলেও প্রতিপক্ষকে আসলে যেভাবে ভেলকি দেখিয়ে ম্যাচের মোড়টা ঘুরিয়ে দেয়, সেটাই কিন্তু আমরা দেখছি যে ইকুয়েডর করেছে। এবং জার্মানির মতো একটা দলের সাথে আমরা দেখেছি যে এই দলটাও কিন্তু বেশ ভালো একটা দল নিয়ে কিন্তু তারা বিশ্বকাপে এসেছে এবং ভালো ম্যাচ খেলছে। সেই জায়গায় আরেকটু বেশি লড়াকু মনোভাব থাকা উচিত ছিল কিনা জার্মানির, যেহেতু অবশ্যই, যদিও আসলে জার্মানি কিন্তু এই ম্যাচে নির্ভর হয়ে নেমেছে, যেহেতু আগেই তারা আসলে 32 ক্লিয়ার করে ফেলেছে। দ্বিতীয় গোলটা যদি একটু দেখতে চাই, যেটা আমাদের ইকুয়েডরের ম্যাচে সমতায় ফেরার গোলটা, সেটা যদি একটু আমরা চোখ বুলাই। একদম ডি বক্সের বাইরে থেকে গোলটা সম্ভবত হয়েছে, এবং যারা অনেকজন ডিফেন্ডার ছিল, ডিফেন্ডারদেরকে একদম ভেদ করে পাস করে তারপরে কিন্তু সরাসরি গোলপোস্টে বলটা চলে গেছে। সেখানেও কি গোলকিপার আসলে একদম মিডলে কিন্তু ছিল গোলকিপার, সেখানে কি গোলকিপারে কিছু করার ছিল? অ্যাকচুয়ালি বলা যায় না কোন বল কখন কিভাবে ভেদ করে গোলপোস্টের ভিতর চলে যায়, অ্যালার্ট তো থাকা উচিত, বাট অনেক সুন্দর গোল হয়েছে। টপ শটে দেখা যাচ্ছে যে যখন মানে খেলোয়াড়টা বল নিয়ে যাচ্ছে গোল করার উদ্দেশ্যে, তখন কিন্তু তারা আসলে যেভাবে আটকানোর চেষ্টা করেছে, সেইটা কি আসলে বল কাটানোর? এইরকম সিচুয়েশনে অনেক সময় ডিফেন্ডার গোলকিপার মানে কনফিউজ থাকে যে শুটিং নিবে কি পাস দিবে। দেখা যায় যে অনেক সময় ছোট ছোট পাস করে ডিবক্সের ভিতর ঢুকে স্কোর করতেছে, কিন্তু এই যে আচমকা শুটগুলো অ্যাকচুয়ালি বোঝা যায় না যে কি হতে যাচ্ছে। আচ্ছা, অনেক দূরে ছিল কিন্তু গোলপোস্টের থেকে, তারা পুরো মানে ডি বক্সের সামনে ছিল একেবারে, সেই জায়গা থেকে শটটা নিয়েছে। সম্ভবত প্রায় 7 থেকে 9 মিটার একটা দূরত্ব ছিল ডি বক্সের থেকে গোলপোস্টের। আমরা যদি দ্বিতীয় গোলটা দেখতে চাই ইকুয়েডরের, যে গোলটা আসলে হলুদ জার্সিদের আসলে যেই বাদ ভাঙা উল্লাস সেখানেই আসলে হয়েছিল, কারণ এইভাবে আসলে জার্মানি বিপক্ষে দ্বিতীয় গোলটা তারা পেয়ে যাবে কর্নার কিক থেকে, সেটা আসলে জার্মানিও হয়তো বা ভাবেনি যে এইভাবে উচ্ছ্বাস দেখতে পাচ্ছে আমরা। যারা ইকুয়েডরের সমর্থকরা ছিল তারা বেশ উচ্ছ্বসিত হয়েছে, কারণ জার্মানি বিপক্ষে এরকম ভাবে আসলে গ্রুপে এরকম গোল করে যাওয়া, এটা আসলেই একটা ঐতিহাসিক জয় বটে। কর্নার কিক আসলো, তারপরে হেডে লেগেছে, তারপর সরাসরি আসলে গোল পোস্টে চলে গেছে। আরেকটা টাচ আছে। আচ্ছা, যিনি গোলকিপার ছিলেন তার সামনে কিন্তু আরেকজন খেলোয়াড় ছিলেন ইকুয়েডরের, তার পায়ে লেগে হ্যাঁ গোল হয়ে গেছে। সেক্ষেত্রে হচ্ছে যে ডিফেন্ডার 4 নাম্বার ডিফেন্ডার ছিল, আই থিঙ্ক তার ফল্ট আছে, কারণ তার ম্যানই তো বের হয়ে গিয়ে গোলটা করছে, সেই ক্ষেত্রে তার অ্যালার্ট থাকা উচিত ছিল। ডিফেন্ডিং এর সময় যেটা হয় যে আমরা যাকে মার্ক করি ম্যান টু ম্যান মার্ক, যে কোনো ওয়েতে হয়তো আমরা ম্যান মার্ক করি না তো বল দুইটা উইন করি, সেই ক্ষেত্রে সে 4 নাম্বার দুইটাই মানে ফল করেছে।
আচ্ছা সে ম্যানও রাখতে পারে না এবং বলও ক্লিয়ার করতে পারে না। আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে keeper জার্মানির আসলে কিছু বিপক্ষে করার থাকে যখন না। জার্মানি যারা আসলে এতদিন জার্মানি একটা দাপটে পারফরমেন্স দেখেছে এবং তারা জার্মানির ইউরোপে লিগে বেশ ভালো ভালো দলেই আসলে খেলে এসেছে, এই জায়গায় আসলে কি আপনি মানে জার্মানি শুরু থেকে যে ম্যাচগুলো খেলছে বা যারা অভিজ্ঞ গোলকিপার আছেন ম্যানুয়েল নয়্যার, তারা কি আসলে এই জায়গাটাতে আরেকটু বেশি মানে সতর্কতা দরকার কিনা? কারণ বিশ্বকাপ তো বড় মঞ্চ, এখানে একটু আসলে ভুল হলেই বড় একটা সম্ভাবনা শেষ হয়ে যায় আর কি। এই জায়গায় অবশ্যই সতর্ক থাকা উচিত, কারণ হচ্ছে জার্মানিও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন একটা টিম, সেই জায়গায় এরকম একটা টিমের এগেনস্টে যখন মানে 2টা গোল খেয়ে হারে, তখন অ্যাকচুয়ালি ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়, রিয়ালাইজ করে মানুষ, এগুলো সমালোচনাও হয়। সো অবশ্যই অ্যালার্ট থাকা উচিত, বাট কিছু করার নাই। আপনি গতবার ওয়ার্ল্ড কাপেই দেখেন যে আর্জেন্টিনা ফার্স্ট ম্যাচ কার সঙ্গে হারছে। সো ইটস হ্যাপেনিং অন ফুটবল। এবং আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরেই কিন্তু পরবর্তীতে আসলে বিশ্বকাপটাও আসলে তাদের ঘরে নিয়ে গেছে দীর্ঘ অনেক বছর পর মেসির নেতৃত্বে, এইটা বলা যায়। আমরা রাতের আরেকটা ম্যাচ হয়েছে, সেক্ষেত্রে ওই ম্যাচটা আমরা একটু দেখতে চাই। এফ গ্রুপে যেই ম্যাচের উপর নির্ভর করেছিল ব্রাজিলের প্রতিপক্ষ আসলে রাউন্ড অফ 32-তে কারা হবেন, সেই প্রতিপক্ষ সকালেই ম্যাচ খেলাতে নিশ্চিত হয়ে গেছে। আমরা যদি একটু দেখতে চাই নেদারল্যান্ডসের ম্যাচটা, সেই ম্যাচেও কিন্তু গোল হয়েছে 3টা এবং তিউনিশিয়া 1টি গোল দিয়েছিল। মাঝমাঠ থেকে কিন্তু গোলটা আসলে বিল্ড আপ করা হয়েছিল খেলাটা, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু তারা পাসের মাধ্যমে গোলটা করেছে। ইউনিশিয়ার সব খেলোয়াড়রাই কিন্তু এখানে ছিল, সেই সবার মাঝখানে ফাঁকি দিয়ে কিন্তু গোলটা হয়ে গেছে। এবং নেদারল্যান্ডস মনে হয় এবারের সেমিফাইনালে যাওয়ার অন্যতম একটা দল হিসেবে বিবেচিত হলেও হতে পারে। নেদারল্যান্ডস যেভাবে খেলছে শুরু থেকে, হতেও পারে। এইবার অ্যাকচুয়ালি প্রেডিকশন করা টাফ কোন টিম সেমিতে আসবে, কারণ হচ্ছে সব টিমই মোটামুটি ভালো করতেছে। তো যখন যে ম্যাচ দেখতেছি যে হ্যাঁ এই টিম জিতার সম্ভাবনা আছে, দেখা গেছে যে উল্টো হচ্ছে। সো সব টিমগুলো এখন ভালো হয়ে গেছে। আচ্ছা, শুরুর গোলটা তো আসলে প্রতিপক্ষের পায়ের ছোঁয়াতে আসলে আত্মঘাতী গোলেই তারা এগিয়ে গেছে, সেইটা আসলে ভাগ্যবানই ছিল নেদারল্যান্ডস। আমরা যদি দ্বিতীয় গোলটা একটু দেখতে চাই, আসলে এই প্লেয়ারটা আসলে থামাতে গিয়েছিল, তবে থামানোর জায়গায় আসলে তার পায়ে লেগে গেছে। দ্বিতীয় গোলটা যদি একটু দেখতে চাই, বাহ, চমৎকার একটা ফ্রি কিক থেকে তারা আসলে জটলা থেকে যে এইভাবে আসলে গোলটা করেছে, এটাও একটা দারুণ এগিয়ে যাওয়ার ব্যাপারে। ওর 3টা গোল করেছিল নেদারল্যান্ডস। ডি বক্সের ভিতর মানে একদম ফ্রি ছিল সে। সরাসরি যায়নি, তারপরেও আসলে বেশ ভালো একটা গোল বলা যায় এই জায়গার ক্ষেত্রে। অবশ্য তিউনিশিয়া অনেক নেদারল্যান্ডস থেকে অনেক পিছিয়ে রয়েছে, সেই ক্ষেত্রে আসলে স্বাভাবিকভাবেই ভাবাই হচ্ছিল যে তিউনিশিয়ার বিপক্ষে একটা বড় গোল ব্যবধানেই নেদারল্যান্ডস শেষ করবে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটা। তিউনিশিয়ার 1টি গোল শোধ করেছে, সেই গোলটা একটু দেখতে চাই। তিউনিশিয়ার যে গোলটা হয়েছে, কর্নার থেকে মারা এবং হেড থেকে আসলে সরাসরি জাল কাঁপিয়েছেন এই 9 নাম্বার প্লেয়ার। এবং 1টি গোলই হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে সেই গোলটি। এবং তিউনিশিয়া কিন্তু এরই মধ্যে তাদের একটি জয় না পেয়েও পুরো আসর থেকে আসলে ছিটকে গেছে। আমরা যদি চতুর্থ এবং নেদারল্যান্ডসের শেষ গোলটা দেখি, এখানকার সবগুলো মোটামুটি সবগুলোই আসলে কর্নার থেকে, বেশিরভাগ গোলই কিন্তু কর্নার থেকে হয়েছে। কর্নারের জায়গায় কিন্তু নেদারল্যান্ডস কিন্তু একটু বেশ এগিয়ে রয়েছে। এই জায়গায় আসলে যখন কর্নার কিক পায় বা এরকম গোল হওয়ার সম্ভাবনা থাকে, তখন প্লেয়ারদের মাথায় আসলে কি ঘোরে? অ্যাকচুয়ালি সেট পিসে সবচেয়ে বেশি চান্সেস থাকে ম্যাচ উইন করার। সো এই জায়গাটাতে হচ্ছে যেমন যারা কর্নার উইন করে তাদেরও অনেক বেশি অ্যালার্ট থাকা উচিত, এবং যারা ডিফেন্স করে তাদেরও। অ্যাকচুয়ালি বলা যায় না আপনি এটা কি হবে, বাট চান্সেস বেশি কিন্তু থাকে সেট পিস থেকে উইন করার। আচ্ছা, মানে মাঠের মধ্যে অন্য জায়গা থেকে গোল করার থেকে এই জায়গা চান্সেস বেশি থাকে। আমরা দেখেছি যে এই ম্যাচে নেদারল্যান্ডস এবং তারা আসলে সব মোটামুটি প্রায় গোলগুলি আসলে এইভাবেই তারা সেট পিস থেকে গোলগুলো সফল হয়েছে।
প্রতিপক্ষ যারা ছিল, প্রতিপক্ষের ডিফেন্ডার থেকে শুরু করে গোলরক্ষক আসলে কোনোভাবেই তারা আটকাতে পারেনি নেদারল্যান্ডসকে। আমরা এবারের ম্যাচে সবচেয়ে আমরা ভেবেই রেখেছিলাম যে জাপান যদি দ্বিতীয় হয়ে নেদারল্যান্ডস স্বাভাবিকভাবে তিউনিসিয়ার বিপক্ষে যদি জয় নিয়ে মাঠ ছাড়ে, সেক্ষেত্রে তারা আসলে শীর্ষস্থান হয়ে আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে। জাপান হতে পারে ব্রাজিলের, এবং সেটাই কিন্তু হয়েছে। ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। সেই গোলটা আমরা একটু দেখতে চাই। জাপানের প্রতিপক্ষ পড়ে গিয়েছে এবং আটকাতে এসেছিল কিন্তু গোলকিপার, তবে সেই জায়গাটাতে আসলে তিনি সেই কাজটা করতে পারেনি। আরেকটু বেশি ডিফেন্স মুডে যাওয়ার দরকার ছিল কিনা, যেহেতু জাপানের বিপক্ষে খেলছে এশিয়ার পরাশক্তি। আমরা দেখেছি একদম শুরু থেকেই যেভাবে আসলে জাপান এইভাবে দাপট দেখিয়ে চলছে, সেই জায়গায় আসলে আরেকটু বেশি সতর্কতা দরকার ছিল কিনা, বা ডিফেন্সিভ মোডে খেলা দরকার ছিল কিনা সুইডেনকে। অবশ্যই, কারণ সুইডেনের কিন্তু সম্ভাবনা ছিল, দ্বিতীয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু ছিল এই ম্যাচ যদি জয়টা নিশ্চিত করতে পারে। এরকম ম্যাচগুলোতে অবশ্যই যাদের সুযোগ থাকে তাদের অবশ্যই অনেক বেশি সতর্ক থাকা উচিত, আর এরকম ডি বক্সের ভিতর তো আরো অনেক বেশি। মানে এশিয়ার পরাশক্তি বলা হয় জাপানকে এই মুহূর্তে। সুন্দর স্পেস ক্রিয়েট করেছে সে। আমরা একটু সুইডেনের গোলটাও দেখতে চাই। ও মাই গড, এই গোলটা নিয়ে কি বলবেন? এক গোলে ড্র করতে পেরেছে, যদিও কিছু গোল আনএক্সপেক্টেড থাকে, ভাবনা চিন্তার বাইরে, এরকমই গোল হয়েছে। তো সে ক্রস করেছে, সুইং করে গোল হয়ে গেছে, এটা বাহিরেও যেতে পারতো, কিন্তু অনেক লাকিলি গোলটা হয়ে গেছে। সুন্দর গোল, অনেক দূর থেকে কিক করছে। ও মাই গড, চমৎকার একটা গোল, অনেক দূরের থেকে আসলে গোলটা হয়েছে। যেটা বলছিলেন যে আনএক্সপেক্টেড গোল হয়তো বা সুইডেনের। আমরা যদি আরেকবার গোলটা দেখি, যে দেখার মতো তার কিন্তু আসলে পাস দেওয়ার সুযোগ খুব বেশি ছিল না। সে নিজেই আসলে ওই জায়গাটাতে তিনি নিজে শিওর ছিল যে হ্যাঁ, জানে না এটা গোল হয়ে যাবে। আই থিঙ্ক আমাদের ক্ষেত্রে অনেক সময় হয় প্লেয়াররা যে আমরা শুট নেই, অনেক সময় এমন গোল হয়ে যায় যে আমরাও অবাক হয়ে যাই, এটা হাও। এমন সময় কি আসলে তিনি তো আসলে সফলতা পেয়েছে এইভাবে শট নেওয়াতে, তারপরে আসলে এই জায়গায় কি তিনি আরো পাসটা দিতে পারতেন কিনা, যে এই জায়গায় হয়তো বা তিনি বাধাও হতেও পারে তার শট নেওয়াটা, সেই ক্ষেত্রে কি তিনি পাস দিলে তার জায়গা থেকে আসলে সেই মুহূর্তে কি ভাবনা চিন্তা থাকে আপনাদের ফুটবলারদের, যে আমরা কি পাস দিব নাকি সরাসরি শুট? অনেক সময় গোল পোস্টের সামনে আসলে ডিসিশন নেওয়ার সুযোগ থাকে না, ইনস্ট্যান্ট আমাদের কিছু একটা করে ফেলতে হয়। সো এরকম কিছু একটা হয়ে গেছে, দেখা গেছে পাস দিলে মিসও হইতে পারতো, অপোনেন্টের পায়ে লেগে ক্লিয়ারও হয়ে যেতে পারতো। সো লাকিলি গোল হয়ে গেছে, ইফেক্টিভ টিমের জন্য। আমরা এবার একটু দেখতে চাই, কারণ এর মধ্যে কিন্তু কিপারও কনফিউজ ছিল যে কি হবে, কোন দিক থেকে শট নেবে, পাস নেবে কিনা। আপনি যেটা বলছেন যে অনেক সময় কিপারও আসলে বুঝে উঠতে পারেন না যে পাস হবে নাকি, তারপর আসলে ওই জায়গাটাতে তারও আসলে সজাগ দৃষ্টি থাকে যে বলটা কোন দিক থেকে আসছে, তিনি লাফিয়ে যদি ধরতে পারেন বা আটকাতে পারেন, তাহলে ওই জায়গাটাতে, কারণ তাহলে কিন্তু জাপান 3 পয়েন্ট নিয়ে আসলে যেটা বলছিলাম যে শীর্ষস্থান থেকে আসলে চলে যেতে পারতো, সেই জায়গাটাতে তারা মিস করে গেছে। আমরা এবার একটু দেখতে চাই রাউন্ড অফ 32 যারা উঠেছে এখন পর্যন্ত, যেহেতু 28 তারিখ পর্যন্ত এখনো কিন্তু ম্যাচ বাকি রয়েছে, সেই জায়গা থেকে আসলে কারা কার প্রতিপক্ষ হচ্ছে এবং কারা এখন পর্যন্ত নিশ্চিত করেছে রাউন্ড অফ 32। এই গ্রুপ থেকে আমরা দেখছি যে দুটো দেশ রয়েছে, মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। বি গ্রুপে রয়েছে সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া এবং হার্জেগোভিনা। সি গ্রুপ রয়েছে ব্রাজিল, মরক্কো। ডি গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। ই গ্রুপে রয়েছে জার্মানি, আইভরি কোস্ট এবং ইকুয়েডর। আজকেই তারা আসলে 2টা দল হয়েছে। এফ গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, জাপান এবং সুইডেন। আই গ্রুপে রয়েছে ফ্রান্স, নরওয়ে। জে গ্রুপে রয়েছে আর্জেন্টিনা এবং কে গ্রুপে রয়েছে কলম্বিয়া। এবার আমরা একটু প্রতিপক্ষ আসলে কয়টা দলের নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে, সেইটা আমরা একটু চোখ রাখতে চাই সেই জায়গাতে। সেক্ষেত্রে আমরা বলছিলাম যে আর্জেন্টিনা কিন্তু এরই মধ্যে আসলে নিশ্চিত হয়ে গেছে, তবে আজকের যে ম্যাচটা হবে সুইডেনের স্পেনের, সেই গ্রুপের উপর আসলে নির্ভর করবে যে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হতে চলেছে। এর মধ্যে আমরা দেখছি যে কানাডা এবং দক্ষিণ আফ্রিকা দুজন লড়বে হচ্ছে 28 জুন রাত 1টা থেকে শুরু হবে সেই রাউন্ড অফ 32 যে লড়াইটা, সেটা
তারপরে আসলে ব্রাজিল এবং জাপানের ম্যাচ রয়েছে 29 জুন রাত 11টায় দেখতে পাবেন দর্শকরা। নেদারল্যান্ডস এবং মরক্কোর ম্যাচ রয়েছে 30 জুন সকাল 7টায়। যুক্তরাষ্ট্র এবং বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচ রয়েছে 2 জুলাই সকাল 6টায়। এই 4টা দলেরই কিন্তু প্রতিপক্ষ লড়াই হয়ে গেছে। এর মধ্যে আসলে আপনি কাকে দেখছেন যে যারা রাউন্ড অফ 16-এ কারা আসলে যেতে পারবে? এই জায়গাটাতে কাকে আসলে আপনি এগিয়ে রাখবেন? ব্রাজিলকে তো অবশ্যই রাখবো। আচ্ছা, আর্জেন্টিনার সাপোর্টার হয়ে ব্রাজিলের আপনার সমর্থন করেন? একদম চাই যে আসুক এরকম একটা টিমের সঙ্গে। ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থন যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি, এরকম একটা সেমিফাইনাল হলে তো কিংবা একটা গ্রুপ পর্যায়ে খেলা হলে অনেক জমবে। বাট তারপর আবার খারাপও লাগবে কিছুটা যে একটা টিম বাদ হয়ে যাবে। আমরা চাই এরকম টিমগুলো সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টিকে থাক সব টিম। তো এখানে মরক্কো ডেফিনেটলি ভালো করতেছে। আপনি কি নেদারল্যান্ডসের সাথে মরক্কোকে এগিয়ে রাখছেন কোনোভাবে? যদিও মরক্কো আসলে গতবার বিশ্বকাপে বেশ ভালোই করেছে, নেদারল্যান্ডস তো তাদেরকে আসলে পিছিয়ে রাখার সুযোগ নেই আমার মনে হয়। তো নেদারল্যান্ডকে তো ধরেন সেমিতেও দেখা যাইতে পারে এরকম টিম নেদারল্যান্ডস, বাট মরক্কো ভালো করতেছে। টাফ, মানে আমি তো বললাম আগে যে এবার ওয়ার্ল্ড কাপে আসলে কোন টিমকে আপনি প্রেডিকশন দিবেন যে জিতবে হারবে, টাফ। আচ্ছা আচ্ছা, যুক্তরাষ্ট্রের আজকে সকালে খেলা ছিল, বেশ ভালোই করেছে আমরা দেখেছি। বসনিয়াও খুব ভালো, মানে খারাপ দল সেটাও বলা যাবে না। সেই জায়গায় এই দুইটা দল আসলে কাকে এগিয়ে রাখবেন? যেহেতু স্বাগতিক হিসেবে তারা আসলে এগিয়েই থাকবেন স্বাভাবিকভাবে। আমি যুক্তরাষ্ট্র আর হার্জেগোভিনার ম্যাচ দেখিনি, তো অ্যাকচুয়ালি বলতে পারতেছি না কোন টিমটা ভালো করবে। আচ্ছা, বাট নেদারল্যান্ডস মরক্কো এদেরটা টাফ বলা কে উঠবে কে জিতবে। আর ব্রাজিল জাপান, সব ব্রাজিলের চান্সেস আছে। লেটস সি। আর কানাডার দক্ষিণ আফ্রিকার মধ্যে কাকে এগিয়ে রাখতে চান আপনি? কানাডা দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রাখছেন। আর যেহেতু কালই কিন্তু দক্ষিণ কোরিয়াকে তারা হারিয়ে প্রথমবারের মতো কিন্তু এবার রাউন্ড অফ 32 মানে নকআউট পর্ব প্রথমবারের মতো নিশ্চিত করেছে, সেই জায়গায় তাদেরও কি আসলে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই? আবার কানাডাও কিন্তু তারাও স্বাগতিক দল হিসেবে বেশ ভালোই করেছে এবং প্রথমেই তারাই কিন্তু এই বিশ্বকাপে হচ্ছে প্রথমবারের মতো তারাও কোয়ালিফাই করেছে রাউন্ড অফ 32-র জন্য। এই জায়গায় আসলে সবগুলো ম্যাচ, যেহেতু আরও ম্যাচ আজকে রাতে রয়েছে, তাদেরও প্রতিপক্ষ আসবে, আর্জেন্টিনার প্রতিপক্ষ আসবে, সব মিলিয়ে আসলে আপনি বলছিলেন যে ব্রাজিল আর্জেন্টিনা যদি মুখোমুখি হয়, এটা তো আসলে সমর্থকদের জন্য একটা মানে স্বপ্ন বটে যে হ্যাঁ ব্রাজিল আর্জেন্টিনা। এটা কেন, মানে আপনারা এইভাবে কেন ভাবেন সবসময়? আপনারা অন্য দলের সাথে খেলাটা যতটা এনজয় করেন না, তার থেকেও বেশি মনে হয় এনজয় করেন ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হলে, নাকি? বাংলাদেশের এনভায়রনমেন্ট এটা হয়ে গেছে অ্যাকচুয়ালি, জানি না কেন। যখন থেকেই বুঝি বিশ্বকাপ তখন থেকেই দেখে আসতেছি এই দুইটা টিমের সাপোর্টার সবচেয়ে বেশি বাংলাদেশে। একজন আরেকজনকে পচানো, একজন আরেকজনকে নিয়ে কথা বলা, এটা হয়ে আছে। তো এরকম একটা ম্যাচ আমরা দেখতে চাই অ্যাকচুয়ালি। আচ্ছা, অনেকদিন আসলে দেখা হয় না নিশ্চয়ই আপনাদের সেই জায়গায়। মানে আপনি যখন ক্যাম্পে ছিলেন বা দলের সাথে যখন ছিলেন, তখন আসলে বাংলাদেশের নারী ফুটবলাররা বেশিরভাগ কোন দলের সাপোর্টার? কারণ আমরা দেখে থাকি যে বিশ্বকাপ আসলেই বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে ব্রাজিল, একটা হচ্ছে আর্জেন্টিনা। আপনাদের নারী দলের ক্যাম্পে আসলে কোন দলের সাপোর্টাররা বেশি ছিল? কারা বেশি জার্সি, হলুদ জার্সি নাকি আকাশী নীল জার্সিধারীরা ছিলেন বেশি? আকাশী নীল। এইটাকে আপনি নিজে সাপোর্ট করেন দেখে এটা বলছেন নাকি নিউট্রাল পজিশন থেকে আসলে বলছেন? ব্রাজিলও আছে অনেক বেশি, বাট ইকুয়ালি তবু আমরা আর্জেন্টিনাকে আগায় রাখবো আর কি। আর্জেন্টিনাকে কেন এগিয়ে রাখবেন সেটা একটু বলেন, কারণ এবার আমরা মেসিকে ছাড়া আসলে কাউকে গোল দিতে দেখছি না। সেই জায়গায় গোল সবার পায়ে হবে না, কিন্তু টিমের উপর যে দরদ সবার, আমি যতগুলো টিম দেখছি তো আর্জেন্টিনার মধ্যে যে টিমের যে একটা দরদ থাকে, সবাই মিলে একটা টিম, ওটা আমি দেখছি তাদের মধ্যে। তো আমি অ্যাজ এ আর্জেন্টিনার সাপোর্টার আমি তো চাইবো আর্জেন্টিনাকে আগায় রাখতে, সেই ক্ষেত্রেই বলতেছি। আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনা সহ স্পেনের আরও ম্যাচ রয়েছে, সবগুলো ম্যাচ নিয়ে আলোচনা করব, তবে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরছি একটু পরে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমরা কথা বলছি বিশ্বকাপ নিয়ে। মৌসুমী, যেটা বলছিলাম যে আপনারা যারা সমর্থক আছেন আর্জেন্টিনার, ব্রাজিলের সমর্থকরাও নিশ্চয়ই আসলে আর্জেন্টিনা ব্রাজিল একটা মুখোমুখি দ্বৈরথের অপেক্ষায় থাকেন সবসময়। এইবারের বিশ্বকাপে আসলে কতটা সম্ভব সেটা জানি না, তবে একটু দেখতে চাই বিগত সময়ে কতবার ব্রাজিল আর্জেন্টিনার মেসি নেইমার যে লড়াইটা, সেই দ্বৈরথটা কতবার হয়েছিল। যদিও মেসি নেইমারের মধ্যে আসলে খুনসুটি বা একটু বোঝাপড়া, খুব মানে ভালো একটা বোঝাপড়া হয় তাদের মধ্যে, কারণ তারা অনেকটা সময় পিএসজিতে অনেকটা সময় একসাথে কাটিয়েছে। সেই ক্ষেত্রে আসলে
এইবারে বিশ্বকাপে আসলে সম্ভব কিনা সেটা তো এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ রাউন্ড অফ 32 আছে, তারপর 16 আছে, তারপরে সেমিফাইনালে হলে সেটা হতে পারে। রাউন্ড অফ 32-র মধ্যেই কিন্তু 400-র উপরে ম্যাচ রয়েছে, সেই ম্যাচের অপেক্ষার পরে কিন্তু আপনাদের কিছুটা হলেও এটা আঁচ করা যাবে যে পাওয়া যাবে কিনা। তবে আমরা একটু দেখতে চাই সেই পরিসংখ্যানটা, মেসি নেইমার দ্বৈরথে কতবার কে বেশি এগিয়েছিল। খুব স্বাভাবিকভাবেই আমরা জানি যে মেসি আসলে এগিয়ে আছে। জাতীয় দলের জার্সিতে মেসি নেইমার ম্যাচ খেলেছেন, নেইমার যদি বলি ম্যাচ খেলেছেন 129টি, আর মেসি আর্জেন্টিনার জার্সিতে ম্যাচ খেলেছে 201টি। গোল করেছে নেইমার 79টি, আর মেসি অনেক বেশি 122টি গোল রয়েছে তার। অ্যাসিস্ট রয়েছে নেইমারের 59, অ্যাসিস্ট মেসি রয়েছে 64টি। আসলে মানে নেইমার মেসির তুলনা করাটা আসলে অনেকটাই মানে সঠিক না বা ঠিক না, কারণ আমরা দেখে থাকি রোনালদো এবং মেসি একটা লড়াই থাকে আসলে কে কাকে ছাড়িয়ে যাবে। তবে নেইমার মেসির দৌড়টা দেখার যে আপনাদের সমর্থকদের, সেই জন্য আসলে এই কার্ডটা করা। এই জায়গাটাতে আসলে খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে মেসি অনেকগুলো ম্যাচ নিজে খেলেছেন, আন্তর্জাতিক ম্যাচ, গোলও তার অনেক বেশি। অ্যাসিস্টের ক্ষেত্রে খুব বেশি ব্যবধানটা নেই, তবে আসলে ম্যাচ খেলা এবং গোলের ক্ষেত্রে ব্যবধানটা অনেক বেশি। বয়সটাও আসলে মেসিরই বেশি, নেইমারের কম। সেই ক্ষেত্রে আসলে এই দ্বৈরথটা কেমন দেখতে চান? আমরা আরেকটা কার্ড দেখতে চাই যেখানে আসলে মেসি নেইমারের একে অপরের সাথে আসলে জাতীয় দলের জার্সিতে দ্বৈরথে নামার যেই লড়াইটা, সেটা একটু দেখতে চাই আমরা। আন্তর্জাতিক বা ক্লাব পর্যায়ে মেসি নেইমার খেলেছেন 2টি, জয় রয়েছে তার 2টিতে। তারা মোট 6বার কিন্তু মুখোমুখি হয়েছেন এখন পর্যন্ত, এবং মেসির আসলে রেকর্ডটা বেশি রয়েছে। তিনি আন্তর্জাতিক বা ক্লাব পর্যায়ে মাঠে নেমে 4বারই জয় নিয়ে মাঠ ছেড়েছেন। নেইমারের গোল মাত্র 1টি রয়েছে, 6টি গোল মেসির রয়েছে। সেক্ষেত্রে 2010 সাল থেকে কিন্তু তাদের এই লড়াইটা শুরু হয়েছিল, এবং 10 সালে যেই ম্যাচটা খেলছিলেন প্রীতি ম্যাচ, সেখানে কিন্তু 1টি গোল করেছেন মেসি। এবং আমরা দেখে থাকি এরপরে কিন্তু সান্তোস এবং মেসির ক্লাবের যে খেলাটা রয়েছিল, সেই খেলাতে কিন্তু বার্সেলোনার 4-0 গোলে কিন্তু তারা এগিয়েছিল, এবং সেই 4-0-তে কিন্তু জোড়া গোল মেসিরই করেছিল। এই মেসি নেইমারের কি তুলনা আসলে সম্ভব? আপনার চোখে কেমন দেখেন নেইমারকে বা মেসিকে? মেসির সঙ্গে আমি কাউকে কখনো তুলনা করি না, কারণ হচ্ছে তার কোনো তুলনা নাই আমার ক্ষেত্রে। নেইমার এখনো চান্সেস আছে, কারণ হচ্ছে সে এখনো জুনিয়র মেসির থেকে, তার এখনো ম্যাচ খেলার অনেক বেশি ম্যাচ খেলার এখনো সুযোগ আছে। সেই ক্ষেত্রে হয়তো সে চাইলেই তার নতুন নতুন কোনো রেকর্ড করতে পারে, কিন্তু মেসির সঙ্গে আমি কারো তুলনা করব না। হি ইজ দ্য ওয়ান। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি তারা কিন্তু এগুলো নিয়ে চিন্তা করে না যে প্লেয়ার। আমি আমার জায়গা থেকেই বলি যে আমরা যখন খেলি আমরা চিন্তা করে মাঠে নামি না যে হ্যাঁ কার স্কোর কত বেশি আছে, কে হচ্ছে টপ স্কোর হতে যাচ্ছে, এগুলো চিন্তা করে আসলে প্লেয়াররা খেলে না, রেকর্ড আসলে হয়ে যায়। সো সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ে আমার ওই রকম কিছু বলার নেই। আচ্ছা, আমরা তো দেখেছি যে মেসি এইবারে বিশ্বকাপে প্রথমে নেমে আসলে যেভাবে হ্যাট্রিকের সূচনা করেছে, এইবারে বিশ্বকাপে তার পরবর্তী ম্যাচেও তার 2টি গোল ছিল। এই ম্যাচে নেইমারকে আমরা আসলে দেখতে পারিনি, কারণ নেইমার অসুস্থ ছিল। খুব স্বাভাবিকভাবেই তিনি 10 মিনিটের বেশি সময়, 14 মিনিট খেলেছিল। সেই জায়গায় আসলে এইবার এই স্কটল্যান্ডের বিপক্ষে যেভাবে খেলেছে, সেটা দেখে আসলে মনে হচ্ছে কিনা যে তিনি খুব বেশি রেকর্ড করতে পারবে, যদি আসলে মেসিকে ছাড়িয়ে যাবার সুযোগ নেই, তারপর আসলে কি মনে হচ্ছে যে ভালো করার সম্ভাবনা রয়েছে নেইমারের? আসলে অনেক দিন পর নেইমার মাঠে নেমেছে, আর হচ্ছে ইনজুরি জিনিসটা এত খারাপ যে প্লেয়ারদেরকে শেষ করে দেয়, মোরালিও ডাউন করে, পারফরমেন্সও ডাউন করে। সেই ক্ষেত্রে টাফ হয়ে যাবে হয়তো তার মেসি রেকর্ড ভাঙার। বাট আমরা আসলে ফুটবল প্রেমীরা চাই যে ভালো খেলোয়াড় যে টিমেরই হোক না কেন, যে তারা ফিরে আসুক, পারফর্ম করুক এবং তারা নতুন নতুন রেকর্ড করুক। আচ্ছা, আপনি বলছিলেন যে এখনো সুযোগ আছে, খুব বেশি সুযোগ নেই, কারণ যদিও নেইমার ঘোষণা দেননি যে তিনি এবারে বিশ্বকাপটা তিনি আর কন্টিনিউ করতে চান, এবারে বিশ্বকাপ পরে আসলে পরবর্তীতে কন্টিনিউ করতে চান কি না, কারণ 2004 সাল পর আবার যদি বিশ্বকাপে আসে তখন তার বয়সটা কিন্তু 39 বা 40-এর দিকে পা দিবেন, এবং মেসির বয়স হয়ে যাবেন 41-এর বেশি, যেহেতু তিনি গতকালের আগের দিন 39 বছর বয়সে পা রেখেছেন। মেসি কিন্তু কয়েকদিন আগেই ইনশিওর করেছে যে তিনি বিশ্বকাপে খেলতে চান কিনা আগামী বিশ্বকাপে, সেটা এখনও তিনি ভাবেননি। তার মানে আমরা দেখেছি যে 2022 বিশ্বকাপের পর তিনি একটা ঘোষণা দিয়ে দিয়েছিলেন যে পরবর্তী বিশ্বকাপ তিনি আর খেলবেন না। তবে এরপর আমরা দেখেছি যে তার যেহেতু এখনও সামর্থ্যটা আছে বা দক্ষতা যেহেতু তিনি ধরে রেখে খেলতে পারছেন, স্কালোনিও তাকে আসলে ভেবেছেন, এবং তিনি আসলে এই মুহূর্তে দলের
প্রাণভোমরা এবং অন্যতম খেলোয়াড়, যেহেতু এখন পর্যন্ত তিনি আসলে সর্বোচ্চ গোলটা করেছে দলের হয়ে। এই জায়গায় আসলে মেসির যদি পরবর্তীতে খেলার সুযোগ পাবেন, 41 বছর বয়সে এখনও রোনালদো আসলে খেলছেন, আপনারা কি আসলে সমর্থকরা ভাবছেন কিনা যে পরবর্তী বিশ্বকাপেও মেসিকে আবারও দেখা যাবে দলের হয়ে খেলতে? ওকে মানে মেসিকে দেখতে পারবো না এটা ভাবলেই কেমন একটা খারাপ লাগা কাজ করে, কারণ যে আর্জেন্টিনা ফ্যান আমরা হচ্ছে যারা আর্জেন্টিনা সাপোর্ট করি, আই থিঙ্ক মেসিকে ভালোবেসেই করি। সো এরকম একজন প্লেয়ার যদি টিমে না থাকে তাহলে হচ্ছে আমরা তাকে বিহীন আর্জেন্টিনা ভাবতে আমাদের খুব কষ্ট হয়, খারাপও লাগে। সো হ্যাঁ, কিন্তু একটা তো বয়স সীমা থাকে, পারফরমেন্সেরও একটা সীমা থাকে, আবার কারো জায়গায় কোনো জায়গাতেই পার্মানেন্ট না। সো যে এখানে বেটার হবে, ইয়াং প্লেয়াররা আরও আসবে, তাকে সেই জায়গা থেকে সরে হয়তো অন্যদেরকে সুযোগ দিতে হবে। সেই ক্ষেত্রে আসলে হইতে পারে সে নাও খেলতে পারে, বাট এটা আমাদের জন্য কতটা কষ্টটা বেড়ে গেছে, চিন্তায় ফেলে দিয়েছে যে মেসি ছাড়া তাহলে সামনের বিশ্বকাপে আসলে কিভাবে হবে, কিভাবে চলবে। কারণ এখন পর্যন্ত দল যেভাবে আসলে মেসির ভরসায় চলছে, সেই ক্ষেত্রে ওই জায়গাটাতে কি আপনারা চিন্তিত কিনা যে সামনের বিশ্বকাপটা কেমন হবে, কারা করবেন সেই গোলটা? চিন্তিত হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে এখন আর্জেন্টিনান যে ইয়াং প্লেয়াররা আছে তারা প্রত্যেকেই ভালো খেলে এবং সবারই চান্সেস আছে গোল করার। হয়তো মেসি করে ফেলছে, এমন না যে অন্যরা করতে পারবে না। আমরা আশাবাদী যে আর্জেন্টিনা সবসময় ভালো খেলবে, ভালো করবে এবং সেই সম্ভাবনা প্লেয়ার আছে টিমে আমরা মনে করি। মেসি থাকবে না এটা আসলে মেনে নেওয়া আমাদের জন্য কষ্টকর। মেসি পরবর্তী দলের ভারটা কার কাঁধে যাবেন, স্কালোনি বা কার কাঁধে দেবেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমরা কথা বলছি বিশ্বকাপ নিয়ে। মৌসুমী, যে কথাটা বলছিলাম, যে আপনি বলছিলেন যে মেসির বিষয়টা, নেইমার নিয়ে আসলে অনেকেই কথা বলে, বিশেষ করে যারা আর্জেন্টিনার সমর্থকরা আছেন, যে নেইমার কেন এত মাঠে পড়ে যান বা অসুস্থ হয়ে যান। এটা কি আসলে আপনারা মানে কিভাবে দেখেন, যারা আর্জেন্টিনার সমর্থকরা আছেন, এটা কি তিনি ইচ্ছে করে করেন এরকম? অ্যাকচুয়ালি অ্যাজ এ সমর্থক হিসাবে না, অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলতেছি, আসলে অনেক সময় হয়ে যায় ফাউল, আমরা ব্যথা পাই, আমরা মাইর খাই অন্য টিমের প্লেয়ারদের থেকে। তো সেই ক্ষেত্রে হয়তো কিছু ক্ষেত্রে আমরা একটু শুয়ে থাকি, করি, কিন্তু আমি অভিনয় করেন। অভিনয় বলতে এটা একটা টেকনিক্যাল একটা দিক থাকে অনেক সময়, যে হ্যাঁ ওই জায়গায় একটা ফ্রি কিক নিলে টিমের জন্য এফেক্টিভ হবে, কিংবা হইতে পারে একটা প্ল্যান্টি। বাট হ্যাঁ, সব ক্ষেত্রে অভিনয় করে এটা আমি বলবো না। মানে নেইমারের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন, যারা আর্জেন্টিনার সমর্থকরা আছেন? নেইমারের ব্যাপারটা দীর্ঘ 2023 সালের পর দীর্ঘ 2 বছরের বেশি সময় পর কিন্তু মাঠে নামলেন। তাকে দেখছি অনেক সময় অনেক বেশি অভিনয় করে পড়ে গেলে, কিন্তু হ্যাঁ সে সিরিয়াস ব্যথাও পায়। আচ্ছা, মানে নেইমারের ব্যথাটা সিরিয়াস বলছেন। নেইমার ফেরাতে এবারের বিশ্বকাপে আপনারা কি অখুশি কিনা, আর্জেন্টিনা যারা সমর্থক আছে? না, অবশ্যই না। আসলে ভালো লাগে, ভালো টিমে ভালো প্লেয়াররা যখন আসে তখন ম্যাচগুলো দেখতে ভালো লাগে, তো ব্যাপারগুলো ভালো লাগে, খারাপ না। আচ্ছা, আর যেটা বলছিলাম যে মেসি এবার যেভাবে আসলে দাপুটে পারফরমেন্স রয়েছে, 39 বছর বয়সেও তিনি আসলে যেভাবে একের পর রেকর্ড ছুঁয়ে যাচ্ছেন, বিশেষ করে রোনালদোকে পেছনে ফেলে ছুটে যাচ্ছেন, এই জায়গাটাতে আসলে বলছিলাম যে পরবর্তী মেসি বা পরবর্তী আসলে দলের ভারটা কার কাঁধে যাবে? এখন পর্যন্ত আসলে কেউ আছে কি না আপনাদের চোখে আসলে কাউকে? হ্যাঁ, যে মেসি যদি অবসরে চলে যান, তবে আর্জেন্টিনার এমন 2-1 প্লেয়ার তিনি তৈরি করে গেছেন যে যারা আসলে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে। স্পেসিফিকভাবে আমি কাউকে দেখছি না, বাট হ্যাঁ ফরওয়ার্ডের সব প্লেয়ারই মোটামুটি ভালো, এবং ডিফেন্সে হচ্ছে রোমেরো, যার খেলা আমার এখন খুব ভালো লাগে। মানে আশ্বস্ত আমরা, মানে ভরসা পাই সে মাঠে থাকলে। আর কিপার তো আছে এমি। তো আমি মনে করি যে একটা কম্বাইন্ড টিম আছে। আচ্ছা, একার উপর ডিপেন্ডেন্ট না। এখন পর্যন্ত তো মেসি বেশ দাপুটে পারফরমেন্স করে চলেছে। কি মনে হয় যে শেষ পর্যন্ত আসলে কয়টা গোলে তিনি থামবেন এবারে বিশ্বকাপে? জানি না সে কয়টা গোল করবে, বাট আমাদের এক্সপেকটেশন থাকবে যে সে ফার্স্টে যেমন স্টার্ট করছে লাস্ট অব্দি এরকমই থাকবে। আচ্ছা, এবারে আমরা যদি বলতে চাই যে এই আজকের ম্যাচ যেটা আছে, উরুগুয়ে এবং স্পেনের ম্যাচ যে গ্রুপটা রয়েছে, সেই গ্রুপের মধ্যে কিন্তু আজকে নির্ভর করবে যে আর্জেন্টিনা কাদের প্রতিপক্ষে লড়বে রাউন্ড অফ 32। আমরা যদি একটু দেখতে চাই,
সেই ক্ষেত্রে উরুগুয়ে এবং স্পেন হেড টু হেড লড়াইয়ে স্পেন 1950 সাল থেকে কিন্তু বিশ্বকাপে শুরু করেছিল উরুগুয়ের বিপক্ষে লড়াই নামা, সেখানে গ্রুপ পর্বে 2-2 গোলে ড্র করেছিল প্রথম ম্যাচে। 1966 সালের ম্যাচ প্রীতি ম্যাচ ছিল, সেখানেও 1-1 গোলে ড্র করেছে। 1972 সালের প্রীতি ম্যাচ ছিল, 2-0 গোলে তারা জয় পেয়েছে উরুগুয়ের বিপক্ষে। 1978 সালে প্রীতি ম্যাচ ছিল, সেখানে গোল শূন্য ড্র করেছে। এবং বিশ্বকাপে আবার 1990 সালে যে বিশ্বকাপ ছিল সেখানেও গোল শূন্য ড্র করেছে। প্রীতি ম্যাচ ছিল 1991 সালে, সেখানে তারা 2-1 ব্যবধানে জয় নিয়েছে। আমরা দেখছি এই কার্ডের মধ্যে কিন্তু 4টার মধ্যে তারা ড্র করেছে আর 2টাতে জয় পেয়েছে। তার মানে আমরা দেখছি আমরা আরও কিন্তু তারা 2 দলে আসলে লড়াই করেছে। 1995 সালে প্রীতি ম্যাচ খেলেছে, 2-2 গোলে ড্র। 2005 সালে প্রীতি ম্যাচ ছিল, 2-0 গোলে তারা জয় নিয়েছে। এবং 2013 সালে দুটো ম্যাচ খেলেছে, একটি প্রীতি ম্যাচ, একটা ফিফা কনফেডারেশনস কাপ। প্রীতি ম্যাচে 3-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে এবং 2-1 ব্যবধানে ফিফা কনফেডারেশনস কাপেও তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে। তার মানে 5টা ম্যাচে তারা ড্র নিয়েছে এবং 6টা ম্যাচে তারা জয় করেছে। আজকে উরুগুয়ে স্পেন ম্যাচটা কেমন হতে চলেছে? স্পেন অলরেডি কিন্তু শীর্ষে আছে গ্রুপের। সন্ধ্যায় একটা ভালো ম্যাচ, কারণ দুইটা টিমই অনেক ভালো, দুই টিমের জন্য স্ট্রং প্রতিপক্ষ। সো প্রেডিকশন করা টাফ যে কে উইন করতেছে কে হারতেছে, বাট ভালো একটা ম্যাচ হবে। ম্যাচ আপনি উপহার মানে নিশ্চয়ই আশা করছেন। এই গ্রুপে কিন্তু আরেকটি দল রয়েছে, কাতার এবং কেপ ভার্দে। আমরা কেপ ভার্দের কিন্তু আমরা দেখেছি যে প্রথম যে ম্যাচটা ছিল স্পেন এবং কেপ ভার্দে বেশ দাপুটে পারফরমেন্স দেখেছে এবং বিশেষ করে যিনি গোলকিপার ছিলেন ভজিনা, তিনি কিন্তু 40 বছর বয়সী হয়েও কিন্তু যেই একের পর এক আসলে রুখে দিয়েছে, সেটা বিশ্বকাপে একটা চমক লাগানোর মতো। কারণ প্রথম একটা দল যাদের আসলে জনসংখ্যা খুব বেশি না, তারাই সেই আসলে এইভাবে চমক দেখেছে। এবং বিশ্বকাপে তো মনে হয় এটাই সৌন্দর্য যে ছোট দলগুলো নিজেদেরকে আসলে মেলে ধরা, কারণ খুব বেশি সুযোগ নেই তাদেরকে আসলে এইভাবে ম্যাচ খেলার। এই সৌন্দর্যটা আসলে কিভাবে উপভোগ করেন যারা আপনারা ফুটবলার রয়েছেন? বাংলাদেশকেই বলি, বাংলাদেশ একটা ছোট দেশ। সো যখন বাংলাদেশকে আমরা খেলতে যাইতাম, আমাদেরকে কেউ চিনতো না প্রথমের দিকে। বাংলাদেশ এরকম কোশ্চেন করতো। যখন বলতাম ইন্ডিয়ার হচ্ছে মানে পাশে আমাদের কান্ট্রি, তখন হয়তো চিনতো। সো স্পোর্টস হচ্ছে মানুষকে চেনার জানার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আমি মনে করি। সেই ক্ষেত্রে হচ্ছে এই যে কিছু দেশ আছে খেলে, আমি ওয়ার্ল্ড কাপে শুধু এদের নাম জানি, চিনি। সো এই জিনিসগুলো থেকে বলবো যে হ্যাঁ, এইখানে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় প্ল্যাটফর্মে যারা এসে তাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে এবং তাদের ফ্ল্যাগ আপ করতেছে, এই খেলাধুলার মাধ্যমেই তাদের দেশকে চিনতেছে, এটা অ্যাকচুয়ালি অনেক বড় পাওয়া। আচ্ছা, আর সেই জায়গায় আমরা যদি একটু সম্পর্কে একটা প্রশ্ন করি, বাংলাদেশেও তো আসলে অনেক বছর ধরে আসলে চেষ্টা করে যাচ্ছে, তবে সেই চেষ্টাটা কখনোই সফল হয়নি। বিশেষ করে নারী ফুটবলাররা যারা আসলে এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে এশিয়ান কাপের মূল পর্বে গিয়েছিল, এবং এইবার কিন্তু সুযোগ ছিল যে এশিয়ান কাপে যদি তারা আসলে ভালো করে, শুরুতে আসলে অলিম্পিকে যাওয়ার সুযোগ ছিল, তারপর সরাসরি যদি তারা ভালো রেজাল্ট করতে পারতো 4-এর মধ্যে, তাহলে তারা বিশ্বকাপে সরাসরিভাবে কোয়ালিফাই করতো। এই সুযোগটা আসলে আপনারা যখন ছিলেন তখনও তো আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে পারতেন। মানে সুযোগটা আসছে, তবে কেন মানে আমরা কেন সুইচ করতে পারছি না? মানে কিসের সমস্যা হচ্ছে বাংলাদেশ দলে? সেই ক্ষেত্রে বলবো যে দেখেন, এইবার সাপ নিয়েই বলি। সো এই সাপে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল বাংলাদেশের নিঃসন্দেহে। সো সেই ক্ষেত্রে হচ্ছে ইফেক্ট মানে পড়েছে যেটা, সেটা হচ্ছে আমি দেখবো সিনিয়র প্লেয়ারদের। মানে আমি ম্যাচগুলো দেখেছি, খুব খারাপ লাগছে আমার কাছে ব্যাপারগুলো, খারাপ লাগারই জিনিস। কারণ হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং তারা ফাইনালে উঠছে এবং তাদের চান্সেসও ছিল চ্যাম্পিয়ন হওয়ার। সেই ক্ষেত্রে কোচের ট্যাকটিক্স কিংবা জানি না হোয়াট এভার কেন তারা এরকম ডিসিশন নিচ্ছে। আমি রূপনা চাকমাকেই বলি যে ওর পারফরমেন্স আমার কাছে সবসময় ভালো লাগে। সে টিমে থাকলে হয়তো রেজাল্ট অন্যরকম হতে পারতো। কোচ তাকে না খেলিয়ে অন্য কিপারকে ট্রাই করছে, বাট যখন দেখতেছে যে টিম পিছিয়ে আছে, সেই ক্ষেত্রেও তারা ডিসিশন চেঞ্জ করে নাই, তাকে লাস্ট অব্দি খেলানো হয়েছে। সো ম্যানেজমেন্টেরও আই থিঙ্ক আরও বেশি অ্যালার্ট হওয়া উচিত এই জায়গাটাতে। আপনি ডিফেন্ডিংয়ে দেখেন, আমি মাসুরাকে যতদিন ওর খেলা দেখছি, আমি মনে হয় কখনোই কোনো ম্যাচে খারাপ খেলে নাই। আচ্ছা, সেটাই আসলে আস্থার একটা জায়গা ছিল। কোচের কৌশলের পাশাপাশি খেলোয়াড়দের আসলে দুটার আসলে মেলবন্ধনই আসলে একটা সফলতা আসে। আমরা আবারও একটু বিশ্বকাপে ফিরতে চাই। আর্জেন্টিনা যেহেতু বলছিলাম যে আজকের ম্যাচে আসলে প্রতিপক্ষ নিশ্চিত হয়ে যাবেন, কাকে চান আপনি? কারণ উরুগুয়ে যদি জিতে যায়, উরুগুয়ে ফার্স্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে আসলে কাকে চাচ্ছেন? স্পেন, উরুগুয়ে আর কেপ ভার্দে? সুযোগ আছে সবার সামনেই।
প্রতিপক্ষ কাকেও আমি চুজ করতে চাই না, মানে প্রতিপক্ষ সবসময় কোনটা বেশি difficult। সহজ হবে, কোনটা বেশি কঠিন হবে? আর সবাই ডিফিকাল্ট হবে, কেউই ইজি হবে না, আমরা যেহেতু অস্ট্রিয়ার তারা বিপক্ষে ম্যাচটা দেখেছি, আর্জেন্টিনা যেভাবে আসলে তারা অনেকটা আসলে অনেক ফাইট করতে হয়েছে, তারপরে গোলটা করেছে, তবে ফাইট করে আসলে তারা জয়টা বের করেছে। স্পেনের সাথে হলে কি সেই ফাইটটা আবার আমরা দেখতে পাবো কিনা, মানে ভয়ে থাকে কিনা স্পেনের সাথে লড়াই নামার আগে? উরুগুয়েও ভালো টিম, আমি ওকেও খারাপ বলবো না। স্পেন তো ডেফিনেটলি ভালো টিম, টাফ হবে ম্যাচ। মানে আপনারা কাকে চান রাউন্ড অফ 32 তে? স্পেনকে দেখতে ভালো লাগবে আমার। স্পেন এবং আর্জেন্টিনা এই দলটা হলে নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে এই দলটা হতে হলে অবশ্যই উরুগুয়েকে আজকের ম্যাচটা জয় নিশ্চিত করতে হবে, না হলে আসলে শীর্ষস্থান থেকে তারা ছিটকে যাবে। সেক্ষেত্রে সমীকরণে আসলে আর্জেন্টিনা না পড়বে ওই গ্রুপে। মৌসুমী, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনা করার জন্য। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরছি একটু পরে। আরও একবার স্বাগত এখন মাঠে। দর্শক, এখন জানিয়ে দিব আজকের কুইজ। বিশ্বকাপের সেমিফাইনাল খেলা প্রথম আফ্রিকান দেশ কোনটি? এ মরক্কো, বি ঘানা, সি সেনেগাল এবং ডি নাইজেরিয়া। আপনার উত্তর পাঠাতে EKHON স্পেস QZ স্পেস 16 এ অথবা বি অথবা সি অথবা ডি। আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এয়ার স্টোর সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা বিমান এয়ার টিকিট। এছাড়া হোটেল রেনেসা ঢাকা গুলশান হোটেলের পক্ষ থেকে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।